বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে যারা এই মুহূর্তে চ্যানেল আই দেখছেন তাদেরকে ক্রেডিট অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম সিডিএফ পক্ষ থেকে সাদর আমন্ত্রণ। ক্ষুদ্র অর্থায়ন সংস্থাসমূহের জনবলের দক্ষতা উন্নয়ন, সেক্টরের পক্ষে লবিং, অ্যাডভোকেসি, গবেষণা পরিচালনা, তথ্য সংগ্রহ ও বিনিময়, সদস্যদের জন্য তহবিলের সংস্থান করা ইত্যাদি উদ্দেশ্যে 1992 সালে সিডিএফ প্রতিষ্ঠা লাভ করে। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে MFI শীর্ষক ধারাবাহিকের আলোচনায় 26তম পর্বটি সদস্য সংস্থা সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এর সৌজন্যে প্রচারিত হচ্ছে। আজকের আয়োজনে যথারীতি 2 জন অতিথি অংশগ্রহণ করছেন। আমার ডান দিকে আছেন ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক PLC এর ভাইস চেয়ারম্যান এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক এবং রেগুলেটিং এজেন্সি মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি MR এর সাবেক পরিচালক জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন। আমার বাম দিকে আছেন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম। কেন্দ্রীয় ব্যাংকের অভিজ্ঞতায় দরিদ্রদের আর্থসামাজিক উন্নয়নে নিবেদিত ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণে আপনার অভিজ্ঞতা ও চ্যালেঞ্জসমূহ যদি শেয়ার করতেন। 2000 সালের 18 জুন যে আমাদের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের ব্যাংকিং অনুবিভাগ যেটা ছিল সেখান থেকে একটা সার্কুলার জারি করা হয় এবং সেই প্রজ্ঞাপনের মাধ্যমেই মূলত মাইক্রো ফাইন্যান্স রিসার্চ অ্যান্ড রেফারেন্স ইউনিট নামে একটা ইউনিট বাংলাদেশ ব্যাংকে করা জি। তখন আমরা সিডিএফ ছিল আমাদের একটা সেক্রেটারিয়েটে বসে আমরা এই কাজগুলো টাইম টু টাইম করতাম এবং বাংলাদেশ ব্যাংকে বসে আমরা স্টিয়ারিং কমিটি তখন এটা করা হয়েছিল। আজকের যে প্রধান উপদেষ্টা মহোদয় এবং আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় এই দুজন কিন্তু তখন স্টিয়ারিং কমিটির মেম্বার ছিলেন এবং আমার খুবই সৌভাগ্য হয়েছিল যে আমি ওনাদের সাথে কাজ করেছি, সরাসরি স্টিয়ারিং কমিটিতে বসে ওনাদের সহযোগিতা দিয়েছে বিভিন্ন কাজ। তো বাংলাদেশ ব্যাংক থেকে ব্যাংকিং সেক্টর থেকে ক্ষুদ্র ঋণের এখানে আসার তখন নতুনভাবে কেন যেন একটা প্রেরণা পেয়েছিলাম যে না, গরিবদের জন্য কিছু কাজ করে একটা নতুন প্রতিষ্ঠান করব। এই প্রতিষ্ঠানের মাধ্যমে পুরো বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটের একটা পরিবর্তন আনা যাবে এবং টাইম টু টাইম আমরা ইউনুস স্যার, দ্যাট ইজ আজকের প্রধান উপদেষ্টা মহোদয়, তিনি আমাদের অর্থ উপদেষ্টা মহোদয়, আমাদের তখন ব্র্যাকের আবেদ স্যার ছিলেন, আরও অনেক গুণীমান এবং মিনিস্ট্রির প্রতিনিধিরাও ছিলেন। তাদের সাথে কাজ করার যে একটা অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা আমরা এতটা পেয়েছি যে জীবনে অনেক কিছু শেখার সুযোগ পেয়েছি এবং তাদের পরামর্শ অনুযায়ী আমরা মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি প্রতিষ্ঠা করে এতটা খুশি যে বাংলা ব্যাংকে থাকলে আমার এটা হতো না। সেই কারণে আমি আমার নিজের মূল্যায়ন করি, হ্যাঁ জীবনে অন্তত একটা কাজ করেছি। মানুষ ও সমাজের কল্যাণকে ব্রত করে 1985 সালে সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা এর প্রতিষ্ঠা করেন মরহুম জনাব ফজলুল হক। বলতে গেলে দেশের সবচেয়ে দুর্যোগপ্রবণ উপকূলীয় এলাকার, বিশেষ করে ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত এলাকার আর্থসামাজিক উন্নয়নে আপনার সংস্থা কাজ করে যাচ্ছে। আপনি কি মনে করেন যে মহতী উদ্দেশ্যে আপনার পিতা হক সাহেব এ অলাভজনক সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন, সে অভীষ্ট লক্ষ্যে আপনারা পৌঁছার চেষ্টা করছেন? সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা বাংলাদেশের একেবারে দক্ষিণ অঞ্চলে, যেখানে নদী ভাঙ্গন এবং দুর্যোগ প্রবণ এরিয়াতে কার্যক্রম শুরু করে 1985 সালে মরহুম প্রতিষ্ঠাতা ফজলুল হক সাহেব। তখনকার যেই প্রেক্ষাপট ছিল, আমরা আমাদের দুর্যোগ প্রবণ এরিয়া এবং মানুষ পিছিয়ে পড়া তাদের আর্থসামাজিক উন্নয়নের জন্য মূলত সাগরিকা কাজ করে এবং শুরুর দিকে আমরা আমাদের যে কার্যক্রমগুলো ছিল সচেতনতা বৃদ্ধি, দুর্যোগ ব্যবস্থাপনায় মানুষকে উদ্বুদ্ধকরণ এবং বয়স্ক শিক্ষা। পরবর্তীতে সাগরিকা 89 সালে যখন এনজিওর রেজিস্ট্রেশন গ্রহণ করে এবং 1993 সালে ফিকেসেভের মাধ্যমে মাইক্রো ক্রেডিট শুরু করে এবং 92তে ব্র্যাকের ESP স্কুল এবং এনজিও ফোরামের মাধ্যমে ওয়াটার অ্যান্ড স্যানিটেশনে কাজ করে। এই ধারাবাহিকতায় আমাদের আরও নতুন নতুন কর্মসূচি
যুক্ত হয়। বর্তমানে দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রে বিশেষ করে এগ্রিকালচার, লাইভস্টক, ফিশারিজ সেক্টরে আমাদের কার্যক্রম এখন চলমান আছে। আশা করি আমরা এই সাগরিকার যে উদ্দেশ্য নিয়ে এই চরাঞ্চলের মানুষের আর্থসামাজিক উন্নয়নের জন্য সৃষ্টি হয়েছে, পর্যায়ক্রমে সাগরিকা সেভাবে সামনের দিকে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে যে নারীর ক্ষমতায়ন, দারিদ্র্য বিমোচন, শিক্ষা, স্বাস্থ্য সব কিছু মিলে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। বর্তমানে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ বাংলাদেশকে মোকাবিলা করতে হচ্ছে তার একটা প্রধানতম উপাদান হলো বাণিজ্যিক ব্যাংকগুলোতে তারল্য সংকট। এই সংকটের ফলে এমএফআইগুলো, বিশেষত যারা ছোট এবং মাঝারি, তাদের পক্ষে মাইক্রোফিন্যান্স কর্মসূচি পরিচালনার জন্য ব্যাংকগুলো থেকে তহবিল পাওয়া বেশ কঠিন হয়ে উঠেছে। এই বাস্তবতায় বাণিজ্যিক ব্যাংক, ওপিকেএসএফ কিংবা বিদেশি বিনিয়োগ ইত্যাদি সূত্রগুলো থেকে এমএফআইয়ের জন্য তহবিল সরবরাহ বাড়ানোর লক্ষ্যে কী ব্যবস্থা বা নেওয়া উচিত বলে, পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? যখন আমরা এমআরআই করলাম তখন আমি দেখলাম এই প্রতিষ্ঠানগুলোকে বাঁচানোর জন্য কি করা যায়। প্রথমেই কিন্তু আমি, আপনার মনে থাকবে নিশ্চয়ই, যে কিভাবে ব্যাংকগুলোর সাথে এই এমএফআইগুলোর লিয়াজু তৈরি করা যায়। এই জন্য আমরা আঞ্চলিকভাবে প্রথম টাঙ্গাইলে শুরু করি মিটিং। এই মিটিংয়ের মূল উদ্দেশ্য ছিল যে এমএফআইগুলো অ্যাকাউন্ট হবে ব্যাংকে, 1, 2 হলো এমএফআইগুলোকে ব্যাংক টাকা দিবে। আপনি জানেন যে ব্যাংকে যেইভাবে টাকা পয়সা থাকে এমএফআইতে সেইভাবে থাকে না। দিন শেষে কিন্তু এমএফআই সব টাকা ব্যাংকে জমা হচ্ছে। হ্যাঁ, এবং তাহলে এমএফআই যে কাজগুলো করবে সব টাকা ব্যাংকে থাকবে। এখন আমাদের যে এমএফআইগুলো আছে এদের সোর্স অফ ফান্ড, এটা কিন্তু বর্তমানে যে অবস্থা দাঁড়িয়েছে যে মাত্র 37-38% হলো আমাদের সেভিংসের অংশ, এবং এরপরে আপনার 40%-এর মধ্যেই হলো ইনকাম সারপ্লাস। আমরা ব্যাংকগুলো থেকে একসময় আমরা কিন্তু 22% পর্যন্ত টাকা পেয়েছি সোর্স অফ ফান্ডের, এখন সেটা কমতে কমতে 70% এসেছে। পিকেএসএফ থেকে এটা 7%-এর মতো, এবং একসময় যেটা অনুদান ছিল প্রধান, সে অনুদান এখন 1%-এর অনেক নিচে, 0.21 বোধহয় সর্বশেষ হয়েছে। এখন এই অবস্থা কি করা যায়? এটা বিদেশি অনুদান তো বললাম যে 0.21, তাছাড়া বিদেশি ঋণ আনা তো অনেক কঠিন ব্যাপার। তো এটাকে এখন যেটা আমরা করতে পারি, আমি যেটাকে 22%-এ তখন নিয়েছিলাম, আমরা তখন এএফআই যেটা ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠান আপনারা জানেন, তাদের সাথে আমরা ওয়াদা করেছিলাম এমএফআইদের এই অংশটাকে আমরা 25-এ নেব, কিন্তু সেটা 25 থেকে কমে 70-তে আছে। এখন ব্যাংকগুলোকে বুঝাতে হবে যে ব্যাংক ইচ্ছা করলে এখানে টাকা দিতে পারে, কারণ সব টাকা ব্যাংকের সাথে লিঙ্ক। শুধু তা না, এখানে আরেকটা বড় বিষয় হলো যে আমরা ধরি নেই যদি 700-র উপরেও এমএফআই থাকে, টপ 100-ও যদি বাদ দিই, এরপর যদি 600+ থাকে, আমাদের 63টা ব্যাংক যদি এই ছোট এমএফআইগুলোর, আমি টপগুলো বাদ দিলাম, 10টা করে নেয়, তাহলে 630টা এমএফআইকে সুন্দরভাবে আমাদের ব্যাংকগুলো 63টা ব্যাংক সার্ভিস দিতে পারে, নাম্বার 1। নাম্বার 2 হলো বাংলাদেশ ব্যাংকের কিন্তু অনেকগুলো তহবিল আছে, সেই তহবিলের পাশাপাশি 2টা ভাবে হতে পারে আরেকটা নতুন তহবিল আমাদের এমএফআইদের জন্য করতে পারে। এটা আমি কেন বলছি, এই কারণে যে এমএফআইগুলো আমাদের 40 মিলিয়ন, হ্যাঁ, প্রায় 4 কোটি, যেটা 4 কোটি সদস্য নিয়ে কাজ করে। তার মধ্যে কিন্তু ঘুরে ফিরে এই 4 কোটি সদস্যরাই ঋণ নেয়। যদি আমরা বলি 3.5 কোটি লোক ঋণ নিচ্ছে বা 3.21, এটা এক এক সময় এক এক রকম হয়, কিন্তু আলটিমেটলি কিন্তু 4 কোটি সবাই কিন্তু ঋণ নিচ্ছে। তাহলে এই 4 কোটি লোককে, 4 কোটি পরিবার, কিন্তু 4 কোটি পরিবারকে ওভারল্যাপিং একটু আছে। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকিং সেক্টর মাত্র 12 মিলিয়নের কাছাকাছি লোককে ঋণ দিচ্ছে। তাহলে আমরা যদি সংখ্যার দিক থেকে দেখি, জনগণের এরিয়া থেকে দেখি, তাহলে মাইক্রো ক্রেডিট সেক্টর বিশাল একটা কাজ করতেছে। এটা কিন্তু ব্যাংকিং কিন্তু ওইটা দিতে পারছে না। ব্যাংকের দেখেন মজার ব্যাপার যে ব্যাংকের লোক সংখ্যা হলো প্রায় 2 লাখ কর্মীদের। ইভেন আমার এমএফআইতে কিন্তু লোক সংখ্যা নিয়ারলি 2 লাখ, 2 লাখের একটু বেশি, এখন 2,06,000। তাহলে হোয়ারে যদি ফান্ড যান যে কত ঋণ বিতরণ, কত ঋণ মাঠে আছে, ব্যাংকের ঋণ মাঠে আছে 16 ট্রিলিয়নের মতো, আর তার 11/1 ঋণ আছে মাত্র মাইক্রোক্রেডিট সেক্টর। তাহলে মাইক্রোক্রেডিট সেক্টরের সমপরিমাণ লোক, ব্যাংকিং সেক্টরের সমপরিমাণ লোক মাত্র 16/1 টাকা দিয়ে, 11/1 টাকা দিয়ে জীবিত আছে। এখন তাহলে এদেরকে বাংলাদেশ ব্যাংক একটা আলাদা ফান্ড করতে পারে, অথবা তাদের যে বিভিন্ন রিলেটেড রুরাল রিলেটেড ফান্ডগুলো আছে তার একটা অংশ এখানে দিয়ে দিতে পারে।
তাহলে কিন্তু কোনো ক্রাইসিস থাকে না। মোহাম্মদ সাইফুল ইসলাম, দেশের বর্তমান প্রেক্ষাপটে ক্ষুদ্র অর্থায়ন কার্যক্রম নানাভাবে বাধাগ্রস্ত হচ্ছে। বিশেষ করে ক্ষুদ্র ঋণের আদায় হার হ্রাস পেয়েছে। অন্যদিকে সংস্থাগুলোর বকেয়া বেড়েছে, যার কারণে এলএলপি ব্যয়ও বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ সংস্থাগুলোর আয় কমে গেছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক সুদের হার বাড়িয়েছে, ফলে ক্ষুদ্র অর্থায়ন প্রতিষ্ঠানগুলোকে চড়া সুদে ব্যাংক থেকে ঋণ নিতে হচ্ছে। এই বিষয়গুলোর উপর আপনার প্রতিক্রিয়া কি? বাংলাদেশ ব্যাংক যদি তার ব্যাংকগুলোর মাধ্যমে আলাদা একটা উইং তৈরি করে, যে যেমন রেগুলেটরি অথরিটি করছে আমাদেরকে রেগুলেট করার জন্য, ফান্ডিংয়ের জন্য, যে একসময় এগ্রিকালচার লোনটা আমরা সময় মতো মানে পরিমাণ মতো পেতাম, এখন এই সেক্টরের উন্নয়নের জন্য যদি এই ধরনের কোনো একটা কম্পোনেন্টকে ফিক্সড করা হয় যে এত % পর্যন্ত ব্যাংকগুলা যে এমএফআইদেরকে দিবে, এবং ওখানে যেহেতু এই ব্যাংকের এখানে কোনো মনিটরিং বা আদার্স ঝুঁকি থাকতেছে না, সেই ক্ষেত্রে সার্ভিস চার্জের ক্ষেত্রে 2 থেকে 5% যদি স্বাভাবিক সার্ভিস চার্জ যাই হোক না কেন, এই সেক্টরে যেহেতু প্রায় 4 কোটি পরিবার এটার সাথে যুক্ত, তার জন্য এবং ঝুঁকি কম বিদায় যদি সার্ভিস চার্জটা যদি কম দেওয়া হয়, তাহলে আমাদের যে ব্যয় যতটুকু বাড়ুক না কেন, ব্যাংকের এই ক্ষেত্রে এই সুবিধার কারণে এমএফআইগুলা সামনের দিকে আরো ভালোভাবে সার্ভিস চার্জ হ্রাস করার প্রস্তাব করতেছি, যে বিশেষ করে অবস্থার প্রেক্ষাপটে এনজিও গুলার জন্য। আর আরেকটা বিষয়, যদি এলএলপির ক্ষেত্রে যদি আমাদের অথরিটি আছে, যেটা আমরা গুড লোনের ক্ষেত্রে 1% বা আরো যে পার্সেন্টেজ আমরা স্মারকলিপিতে আছে, এই ক্ষেত্রে যদি বর্তমান প্রেক্ষাপটে যদি এখানে আরেকটু কমানো যায়, যে 0.25 বা 0.5 একটা প্রস্তাব যদি, তাহলে আরেকটু আমাদের যে সারপ্লাসের ক্ষেত্রে একটু কম হবে, ব্যয়টা কম হবে। ক্ষুদ্র অর্থায়ন সেক্টরের বর্তমান চ্যালেঞ্জ সমূহ যথা তহবিল সংকট, মূল্যস্ফীতি, সার্ভিস চার্জ যৌক্তিকরণের নামে হ্রাসকরণের চেষ্টা, সদস্য সঞ্চয়কে অবাধ না করা, রেগুলেটরি বাধাসমূহ ইত্যাদি সম্পর্কে আপনি যদি একটু আলোচনা করতেন। ধন্যবাদ। আসলে রেগুলেটরি অথরিটি বা রেগুলেটর কিন্তু কোনো বাধা দেয় না, রেগুলেট করে কিন্তু ভালোর জন্য করে। আমরা যদি ফ্যানের রেগুলেটর দিকেও তাকাই, এটা কিন্তু কন্ট্রোল বাতাসটা পাওয়ার জন্য, রেগুলেটর কিন্তু বাধা কমাবে বাড়াবে। এখন দুইটা বিষয়, একটা হলো যে আমাদের তারল্য সংকট বা আমাদের তহবিল সংকট আসলে এমএফআইদের জন্য কোনো বিষয় হবে না যদি আমাদের ব্যাংকগুলো সামান্য কিছু দেয়, 20 কোটি টাকা করেও দেয় অনেক, হ্যাঁ, যে আমরা 630টার যে হিসাব দিলাম 10টা করে, তহবিল সংকট থাকবে না। এবং এমএফআই গুলো তহবিল সংকটের জন্য ব্যাংকগুলো যথেষ্ট, কারণ ব্যাংক কিন্তু সরাসরি যেতে পারে না। আপনারা দেখবেন যে ব্যাংক কোথায় যায়, ব্যাংকের মাত্র 11,400-র মতো ব্রাঞ্চ এখন ব্যাংক কাজ করে, আর সেখানে এমএফআই কাজ করতেছে 25,000 ব্রাঞ্চ। শুধু তা না, মানে ব্যাংকের ব্রাঞ্চগুলো সব কিন্তু নগরের মধ্যে বেশিরভাগই, কারণ পল্লী অঞ্চল এবং নগরে 2:1 যদি বলা হয়, কিন্তু আসলে বেশিরভাগ নগরে। অন্যদিকে কিন্তু আমাদের এমএফআই যে ব্রাঞ্চগুলো এগুলো সবই গ্রামে। অতএব মানে কস্ট কমানোর জন্য ব্যাংকগুলোই তাদের ফান্ড কিন্তু আমরা যেটা আউটসোর্সিং বলি, এমএফআই গুলাকে আউটসোর্সিং হিসাবে ইউজ করে ফান্ড ইজিলি দিতে পারে। 2 নম্বর হলো আপনারা যেটা বলছেন যে সঞ্চয়ের সাথে এটা একটা ট্র্যাক। হ্যাঁ, আমরা প্রথম যখন এমআরএ করি, এমএফআইদেরকে নিয়ে কাজ করি, তখন আমাদের একটা ভয় ছিল যে যদি সাধারণ জনগণের টাকা নিয়ে এমএফআই গুলো পালিয়ে যায়, কারণ তখন হায়া কোম্পানি ছিল, হুন্ডি কাজল, আপনাদের নিশ্চয়ই মনে আছে, ওগুলোকে কন্ট্রোল করার জন্য মূলত আমরা তখন একটা পুঁজির সাথে ত্যাগ করেছি। কিন্তু এখন যেটা দাঁড়িয়েছে, ব্যাংক যেখানে 100 টাকা সঞ্চয় নিয়ে 87 টাকা লোন দেয়, সেখানে এমএফআই কেস উল্টা, মাত্র 40 টাকা সঞ্চয় 100 টাকা সে দিন দিচ্ছে। কোত্থেকে দিচ্ছে? সব তার নিজের ফান্ড অথবা ব্যাংকের ফান্ড, যেটা একটু আগে আমি বললাম যে সোর্স অফ ফান্ডের আমাদের অবস্থা এই। তাহলে এখন আমরা একটা জিনিস পারি, লোন আউটস্ট্যান্ডিং যেটা থাকবে তার সাথে আমরা সঞ্চয়ের একটা ট্যাগ করে দিতে পারি। মূল্যস্ফীতির কথা যেটা আপনারা বলছেন, হ্যাঁ, আমাদের তো কস্ট অফ ফান্ডের সাথে মূল্যস্ফীতি যোগ না করলে তো আমার চলবে না। এরপর হলো আমার অপারেশনাল কস্ট, 3টা যোগ করে এরপরে তো আমার টিকে থাকার জন্য আমাকে একটা ইনকাম সারপ্লাস নিতে হবে, ধরতে হবে, না তো আমার ইরোশন হবে, ফান্ড ইরোশন হবে। সুধী দর্শক, এখন চলুন সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থাটির কার্যক্রমের উপর
একটি ভিডিও চিত্র দেখে আসি। আমি জ্যোৎস্না বেগম। সাগরিকার ভাইরা আমার 2 দিন ট্রেনিং করেছে কালার বয়লারের উপর, ওখানে অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আসলে আমরা শিখার পরে এবার বাইরে আমাদেরকে 100 মুরগির বাচ্চা দিয়েছিল। মুরগি বাচ্চা দেওয়ার পরে তার সাথে কিছু সামগ্রীও দিয়েছে। ওইটা দেওয়ার পরে আমি প্রথম বেচ বিক্রি করছি 100 মুরগি বিক্রি করার পরে আমার 8,000 টাকা লাভ হয়েছে। এখন আমার 6তম ব্রেচ চলতেছে। চলার পরে এই যে দ্বিতীয় যে বেচটা দিয়েছি ওই বেচটার মধ্যে আমি 20,000 টাকা লাভ পাইছি, 25,000 টাকা আমার খরচ গেছে। এখন দেখতেছি আমার আগেরগুলার সাথে এখন যে কালার বয়লার ফালতেছি, কালার বয়লার করতেছি, ওগুলোর মধ্যে আমার আয় বেশি। আমি এখন চিন্তা ভাবনা করতেছি 1000 মুরগির একটা খামার করার জন্য। আমার নাম হেদায়তুল্লাহ, আমার ওয়াইফ সাগরিকার সদস্য। আমরা সাগরিকার ভাইদের মাধ্যমে পেকিন হাঁসের ট্রেনিং পাই। তাই আমরা পেকিন হাঁস পালন শুরু করি। আগে ব্রুডিং না করাতে হাঁসের বাচ্চা মারা যেত, এখন ব্রুডিং করা শিখাতে হাঁসের বাচ্চা মারা যায় না। এই নিয়ে আমার 7 নম্বর বেচ চলতেছে। আগে 6 বেচে আমার 2.5 লক্ষ টাকার মতন লাভ হয়েছে। এটা আমার আয়ের একটা বাড়তি উৎস। আমি আমার স্ত্রী দুজনে এটার পরিচর্যা করি। সাগরিকাকে অনেক ধন্যবাদ। যে আমার নাম মোহাম্মদ নিজামুদ্দিন। আমি দীর্ঘদিন ধরে মাছের রেনু চাষ করতেছি। ফোনা পাই 2013-14 সাল থেকে আজকে অনেক বছর ধরে 4-5 একরের মতো মাছের রেনু করতেছি। এবছর আল্লাহর রহমতে আমি পাই 5 কেজির মতো ফোনা রেনু করছি। আল্লাহ নামে আমি অনেক টাকার রেনু বিক্রি করছি। সাগরিকা আমারে অনেকগুলা প্রশিক্ষণ বা পরামর্শ দিয়েছে এবং ট্রেডিং করাইছি। এখন ভবিষ্যতে সামনের দিকে আরও করাবো। সঠিক নিয়মে কাঁকড়া চাষ আয় করব আমি 12 মাস। আমার নাম রিতারানী শীল। আমি সাগরিকা উন্নয়ন সংস্থা থেকে ঋণ নিছি। ঋণ নেওয়ার পরে এটাতে আমার ভালো ব্যবসা, আমার মাসে 20-30 হাজার টাকা আয় হয়। ওটাতে হওয়ার পরে আমার খুব উন্নতি হয়েছি। আমার নাম তাজনাহার আক্তার তানিয়া। আমি 2022 সালে ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর পড়াশোনা এক পর্যায়ে বন্ধ হয়ে যায়। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থা থেকে রেস প্রকল্পের আমি একটা 2 লক্ষ টাকার একটা ঋণ নিয়েছি। ওই ঋণ নেওয়ার পর আমি আমার ব্যবসাটা আরম্ভ করছি এবং আমার ব্যবসাটা খুব ভালোই চলছে। ওই সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। তাদের কারণে আজ আমার এই উঠে আসাটা, তাদের কারণে আজ আমার এই ব্যবসাটা। আমি আবুল কাশেম, আমার বাড়ি পশ্চিম চৌজুরবি, সুবর্ণচর, নোয়াখালী। আমি 2007 সালে সাগরিকা থেকে 10,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য শুরু করি। এই ব্যবসা এই ঋণ বাড়তে বাড়তে পদান্বিত হতে হতে বর্তমানে 30 লক্ষ টাকা আমার ঋণ। এই 30 লক্ষ টাকা নিয়ে আমি আমার বিভিন্ন ব্যবসা বাণিজ্য, পোলট্রি ফার্ম, ডেয়ারি ফার্ম, মৎস্য খামার সবগুলা নিয়ে মোটামুটি বর্তমানে আমি আরও অন্যান্য বিজনেস নিয়ে সবগুলো মিলে প্রায় 7 কোটি টাকার মতো আমার ব্যবসা এখন বর্তমানে ইনভেস্ট আছে। আমার মতো এরকম হাজারো উদ্যোক্তা যেন সৃষ্টি হয় এবং সাগরিকা সমাজ উন্নয়নের সাফল্য কামনা করতেছি। ক্ষুদ্র অর্থায়ন সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো শুধু ক্ষুদ্র অর্থায়নই নয়, এসডিজি অর্জনে অনবদ্য সেবা প্রদান করে যাচ্ছে। এ ব্যাপারে আপনার সংস্থার অবদান এবং অভিজ্ঞতা যদি শেয়ার করতেন। আমরা বর্তমানে সাগরিকা 6টা জেলাতে 75টা ব্রাঞ্চের মাধ্যমে আমাদের প্রায় 800 স্টাফ কর্মরত আছে। দারিদ্র বিমোচনে আমাদের যে বিশেষ করে নারীদের ক্ষমতায়নে আমাদের প্রায় 1 লক্ষের মতো আমাদের নারী সদস্য। তাদেরকে তাদের দারিদ্রতা থেকে মুক্তির জন্য তাদেরকে আমরা লোন কর্মসূচি, তাদেরকে ট্রেনিং এবং বিশেষ করে যারা অতি দরিদ্র নারী পরিবার আছে তাদেরকে সেলাই প্রশিক্ষণ এবং বিভিন্ন আইজিএ কাজের সাথে যুক্ত করা এবং তাদের মাধ্যমে তাদেরকে ছোট ছোট উদ্যোক্তাতে তৈরি করা। এবং গ্রামীণ অর্থনীতিতে আমরা যদি কৃষি, লাইভস্টক, ফিশারিজ সেক্টরগুলোতে যদি আমরা দেখি, এখানে আমাদের সরাসরি
আমরা অনেকগুলা ডেমনস্ট্রেশনের মাধ্যমে ছোট ছোট উদ্যোক্তা তৈরি করতেছি, যেখানে চরাঞ্চল এবং জলবায়ু পরিবর্তনের কারণে যে বিরূপ প্রতিক্রিয়াগুলা পড়ে, বিশেষ করে যে ফসলের ক্ষেত্রে এগ্রিকালচার সেক্টরে অনেকগুলা যে উচ্চ ফলনশীল ফসল, এই ফসলগুলো আমরা কৃষকদের মাধ্যমে এখানে করাইতেছি। আর নোয়াখালী বা চরাঞ্চলগুলোতে একসময় সবজির জন্য বাইরে থেকে সবজি আসতো, এখন কিন্তু সকল এলাকার কিন্তু একটা সবজি জোন হিসাবে কিন্তু দেখা দিচ্ছে, এবং ওখান থেকে ফসল উৎপাদন হয়, মার্কেটিং হয়, এবং সরাসরি ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে আসতেছে। লাইভ স্টকের ক্ষেত্রে আমরা আমাদের যে প্যাকিং হাঁস, কালার ব্রয়লার, গরু মোটা তাজাকরণ, ছাগল পালন, এই ধরনের অনেকগুলা কার্যক্রম আমাদের চলমান আছে। এবং আমরা যদি এডুকেশনের ক্ষেত্রে যদি দেখি, এডুকেশনের ক্ষেত্রে শিক্ষাবৃত্তি, তারপরে ফজলুল হক ফাউন্ডেশনের বৃত্তি, যারা ফর্ম ফিল আপ থেকে শুরু করি পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, তাদেরকে তাদের শিক্ষা উপকরণের জন্য বিভিন্ন অনুদান প্রদান এবং স্কুল পরিচালনা করা, যে বৈকালীন স্কুল, এবং যারা ড্রপ আউট ছেলে মেয়ে আছে তাদেরকে স্কুলে নিয়ে আসা আমাদের এনএপি স্কুলের মাধ্যমে। স্বাস্থ্যর ক্ষেত্রে যদি আমরা আমাদের কর্মসূচিতে দেখি, আমাদের ক্লিনিক, একটা ডায়াগনস্টিক সেন্টার আছে, এবং কয়েকটা ইউনিয়ন যেগুলো রিমোট এরিয়াগুলোতে সমৃদ্ধি কার্যক্রমের মাধ্যমে আমরা একেবারে ভলান্টিয়ার যারা স্বাস্থ্য পরিদর্শকদের মাধ্যমে তারা স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতেছে মাঠ পর্যায়ে, এবং এমবিবিএস ডাক্তারের মাধ্যমে স্যাটেলাইট ক্লিনিক, স্টাডি ক্লিনিক গ্রামে গ্রামে পরিচালনা করা, এবং আমাদের বিশেষ যে ক্যাম্প, চক্ষু ক্যাম্প, বিশেষ মেডিকেল ক্যাম্প করা, এই কাজগুলা স্বাস্থ্যর ক্ষেত্রে আমরা আমাদের পরিচালিত হচ্ছে। এবং আমাদের তরুণ উদ্যোক্তাদের জন্য বিশেষ করে রেস প্রজেক্টে তরুণ উদ্যোক্তাদেরকে ট্রেনিং করানো, তাদেরকে লোন সাপোর্ট দেওয়া, লাইফ স্কিল একটা ট্রেনিং আছে জীবন দক্ষতা মান উন্নয়নের উপরে 96 ঘন্টার 16 দিনের ট্রেনিংটা, বেকারত্ব দূর করে এবং কর্মসাথে তারা যুক্ত হওয়া। এবং ফিশারিজের ক্ষেত্রে আমাদের বিশেষ করে যে এখন নিরাপদ মাছ উৎপাদন এবং মার্কেটিং, বড় খামারি যারা আছে তাদের এই খামারগুলোকে মেকানাইজেশন করা, সবগুলোর সাথে আমাদের লোন যুক্ত আছে। এবং সর্বোচ্চ মাইক্রো এন্টারপ্রাইজের ক্ষেত্রে আমরা 30 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু লোন দিচ্ছি, যে সংস্থা করছে। সিডিএফ বাংলাদেশে ক্ষুদ্র অর্থায়ন সেক্টরের একমাত্র লবিং, অ্যাডভোকেসি ও নেটওয়ার্কিং সংস্থা হিসেবে সেক্টরের উন্নয়নে এবং স্বার্থে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি সংস্থাগুলোর দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে, যার মূল উদ্দেশ্য হলো ক্ষুদ্র অর্থায়ন সেক্টরে জড়িতদের মানবিক ও আর্থসামাজিক অবস্থানকে শক্তিশালী করা। সিডিএফের এই সমস্ত কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সময় বাংলাদেশে পভার্টি এলিভিশন এবং এই মাইক্রো ক্রেডিটের তথ্যের জন্য একমাত্র একখান বই ছিল, সেটা হলো সিডিএফ পাবলিকেশন। এবং যারা আমরা বিদেশে যেতাম বিভিন্ন সেমিনার ওয়ার্কশপে, এই বইখানাই একমাত্র সম্বল ছিল, এখানে আমরা নিয়ে যেতাম। তার মানে মাইক্রো ক্রেডিট সেক্টরের যে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন, এটা কিন্তু সিডিএফই তখন সরবরাহ করত, এবং সিডিএফ এটাতে বেশ অভিজ্ঞ ছিল। এই কারণে যখন এমআরএ তৈরি করার জন্য বিভিন্ন কার্যক্রম শুরু করা হয়, তখন কিন্তু সেক্রেটারিয়েটটা করা হলো সিডিএফ এর এখানে, কারণ সিডিএফ এর এখানে তথ্য আছে, সিডিএফ সব জানে। তো এইটা হলো সিডিএফ এর সবচেয়ে বড় দিক। নাম্বার 2 হলো আমাদের এমএফআই সেক্টরে যত লোকবল আছে সবাই যে 100% স্যাচুরেটেড তাদের কাজে তা নয়, তাদের অনেকেই আছে যে কোনো কোনো সময় ফ্রি থাকে। এই ফ্রি সময়টা কিভাবে কাজে লাগানো যায়? গভর্নমেন্টের যে পেনশন স্কিম, যেটা যে গণ পেনশন বা এইসব জায়গায় কাজ করার জন্য এদেরকে ব্যবহার করা যায়। কারণ হলো মাইক্রো ক্রেডিট বাংলাদেশে একমাত্র মার্কেটিং চ্যানেল, যা আপনি এখন এখানে বসে যদি মনে করেন যে রংপুরের এই গ্রামে এই লোকটাকে আমার দরকার, হ্যাঁ, আপনি কিচ্ছু জানেন না তথ্য, শুধু কেবল এমএফআই কে আপনি দিয়ে দেন যে ভাই আমার তথ্য, আপনি 1 ঘন্টা লাগবে না, এর আগে আপনার কাছে তথ্য চলে আসবে। বাংলাদেশে এই রকম তথ্য সরবরাহের আর কোনো কিছু নাই। এই কাজটা, এই যে গ্যাপের কাজটা, এই গ্যাপের কাজটা সিডিএফ করতে পারে। নট অনলি দ্যাট, আমাদের এখনো কিন্তু এমআরএর কোনো প্রশিক্ষণ একাডেমি তৈরি হয়নি বা প্রশিক্ষণশালা তৈরি হয়নি। এটার জন্য কিন্তু প্রতিষ্ঠানকে যদি তাদের লোকবল দিয়ে প্রশিক্ষণ দিতে হয়, তাহলে কিন্তু কাজের ব্যাঘাত ঘটে।
এই কাজগুলো আমি মনে করি একদম সরাসরি সিডিএফকে দিয়ে দাও, পরামর্শ দিয়ে দিতে পারে। এমআরএ টাইম টু টাইম পরামর্শ দিবে, লোকবল দিবে, হ্যাঁ, কিন্তু কাজগুলো করবে সিডিএফ। শুধু তা না, আমি আরেকটু বলি, সাবসিডিয়ারি যেসব পাবলিকেশন আছে, এই পাবলিকেশন হাউসগুলো পুরো সিডিএফকে দিতে পারে। এবং ফান্ডের যে লবিংয়ের জন্য, এই লবিং কিন্তু এমআরএ করবে না, এমআরএ রেগুলেটরি বডি। হ্যাঁ, বিভিন্ন ব্যাংক, আমি একটু আগে যেটা বললাম, এই কাজগুলো সিডিএফ করতেছে এবং সিডিএফকে ভবিষ্যতেও এই সুযোগগুলো দেওয়া খুব দরকার। অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই অনুষ্ঠানে আজকের অতিথিদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান বক্তব্য শুনলাম, জানলাম কিভাবে অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে এমএফআই সমূহ ভূমিকা রেখে চলেছে। এই বিষয়ে আগামীতে বিশিষ্টজন, ক্ষুদ্র অর্থায়নের সাথে সম্পৃক্ত অন্যদের কাছ থেকে আরও শুনব বলে আশা করছি। জনাব মোহাম্মদ সাজ্জাদ হোসেন এবং জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, মূল্যবান সময় ও আলোচনার জন্য আপনাদের নিরন্তর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি। সুধী দর্শক, আজ বিদায় নিচ্ছি। এমএফআইদের কার্যক্রমে এবং অর্থনীতিতে তাদের অবদানের খানিকটা ধারণা আজকের অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আশা করি আপনারা আলোচনাটি উপভোগ করেছেন। আবার দেখা হবে আরও কিছু কথা নিয়ে অন্য একটি প্রতিষ্ঠান বিষয়ে। ততদিন ভালো থাকুন এবং সুস্থ থাকুন।